আচ্ছা, নমস্কার। আমি শরৎ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক বর্তমানে। তো আমি আছি করিমপুরে। তো অনেক বিহাসের বাড়িতে। তো অনেকের একটা দুর্দান্ত রেজাল্ট করেছে আর কি। তো সেটা হচ্ছে যে কিছুই না বলতে বিশাল বড় ব্যাপার যদি কেউ ভাবে আর কি। এটা সত্যিই বড় ব্যাপার, কারণ যারা ব্যাপারটার সঙ্গে জানে, যারা একটু চর্চা করে, তারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় পশ্চিমবঙ্গের অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান, এটা প্রত্যেকে জানে। তো সেইখানে একটা ভর্তি হয় পঞ্চম শ্রেণীতে, যে পরীক্ষাটা খুব টাফ হয়। ক্লাস 4-এর পর অনেকে অ্যাডমিশন টেস্ট দেয়, অনেকে 5-এ থেকেও দেয়। আর একটা অ্যাডমিশন টেস্ট হয় মাধ্যমিকের পর ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে। সেখানে কিন্তু অনেক কম ভর্তি নেওয়া হয় বাইরের স্টুডেন্ট, কারণ ওদের নিজেদেরই অনেক স্টুডেন্ট থাকে। বাইরের অনেকের কথা অনুসারে এবার মাত্র 61 জনকে নিয়েছে বাইরে, সমস্ত মিলিয়ে। কিন্তু সায়েন্সে 2টো স্ট্রিম আছে, আর্টস আছে, এবং এবার কমার্স চালু হয়েছে আর কি। মানে ইকোস্ট্যাট এবং পিওর সায়েন্স, তার সঙ্গে সঙ্গে হিউম্যানিটিস মানে যেটা আর্টস, তার সঙ্গে সঙ্গে হচ্ছে কমার্স। এই সব মিলিয়ে মাত্র সিট হচ্ছে 61টা। সেখানে আবার জেনারেল, এসসি, এসটি, ওবিসি আছে আর কি। হয়তো জেনারেলের সিট হয়তো 4 থেকে 5টা হবে আর কি। তো সেই সিটের মধ্যে ছিনিয়ে নিয়েছে আর কি। ওভারঅল র্যাঙ্ক সমস্ত স্ট্রিম মিলিয়ে 3rd হয়েছে, এবং ওর যে বিভাগ হিউম্যানিটিস সেটাতেও ফার্স্ট হয়েছে আর কি। ওর বিভাগে ফার্স্ট হয়েছে, এবং সমস্ত মিলিয়ে 61 জনের মধ্যেও কিন্তু 3rd হয়েছে। তো অনেক কী করে এই মেনলি ওর মাধ্যমিকটাও একটু জানবো যখন এসেছে ওর বাড়িতে আর কি। কিন্তু মেন ফোকাস থাকবে আমার নরেন্দ্রপুরের প্রিপারেশন, বা যারা নিগত পরীক্ষা হয়ে গেল আর কি, পরে বা যারা দেবে আর কি, তারা একটু ওর থেকে হেল্প পাবে। সব থেকে বড়ো যেটা আমার ভালো লাগছে আর কি, ও কিন্তু কোচিং ছাড়া বাড়িতে সম্পূর্ণ পড়েও কিন্তু এই মানে অসাধ্য সাধন বলা চলে, এটা করিয়েছে আর কি। তো অনেক অভিনন্দন অনেক তোমাকে। আর আমি খুব এক্সাইটেড আর কি, আমার খুব ভালো লাগছে আর কি। ভালো লাগছে এই কারণে, কারণ অনেকের মা আর কি আমার ওয়াইফের কলিগ, একসঙ্গে চাকরি করে সেইচ। আর আমি জানি, আমি রিসেন্ট সাক্ষাৎকার নিয়ে আসলাম তোমাদের প্রধান শিক্ষকের, স্বামী ঈশ্বরানন্দজি মহারাজ। তার মুখে আমি শুনছিলাম যে 11-এর এই পরীক্ষায় বাইরের ছেলেদের চান্স পাওয়া খুব কঠিন, কারণ সিটটা খুব লিমিট। আমি বললাম সিট আপনারা কেন বাড়াচ্ছেন না? বলে বেড দরকার আমাদের, কারণ রেসিডেন্সিয়াল এবং কন্ট্রোল করার ব্যাপার থাকে, খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যাপার থাকে, এই জন্য, এবং একটা ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপার থাকে। তো সেই জায়গায় তুমি এত বড় একটা সাকসেস পেলে, আমাদের করিমপুরের ছেলে একদম। তো তুমি কি এই যে তোমার ওভারঅল র্যাঙ্ক 3rd হলো, বা তোমার স্ট্রিমে তুমি ফার্স্ট হলে, তুমি কি এতটা ফল আশা করেছিলে এরকম একটা কিছু হবে? না, আশা করিনি এতটা ভালো রেজাল্ট হবে। তো প্রিপারেশন ভালোই ছিল, প্রিপারেশন তুঙ্গে ছিল, ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসেছিলাম। কিন্তু এত ভালো করব ভাবতে পারিনি, কারণ ওখানে বাইরের কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার ভালো ভালো স্কুলের ভালো ভালো স্টুডেন্টরা আসে পরীক্ষা দিতে। তো তারা কোচিং নিয়ে আসে, আর আমি বিনা কোচিংয়ে বাড়িতে একাই মাধ্যমিকের টেক্সট বই পড়ে তো পরীক্ষা দিতে বসেছিলাম। তো 2 নাম্বার ভুল হয়েছিল, 60 নম্বরের মধ্যে 58 নম্বরে আমি অ্যান্সার করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এতটা ভালো রেজাল্ট করব বুঝতে পারিনি। কোশ্চেন কিরকম ছিল? এমসিকিউ ছিল, এসিকিউ সব রকম মিলেছিল? এমসিকিউ ছিল না, কোশ্চেন এসএকিউ ছিল 30টা, আর 30 নাম্বারের ছিল বড় কোশ্চেন। ইংলিশে ছিল 8 নাম্বারে একটা লেটার রাইটিং, আর ইতিহাসে ছিল 4 নাম্বারের 3টে কোশ্চেন, আর ভূগোলে ছিল 2 নাম্বারের 2টো কোশ্চেন। এই তো, আর ইতিহাসে 2 নাম্বারের 4টে ছিল। তো বড় কোশ্চেন। এখন ওখান থেকে নিশ্চয়ই তুমি সাবজেক্ট কম্বিনেশন পাবে, এবং নরেন্দ্রপুরে অনেক আধুনিক সাবজেক্টও কিন্তু আছে হিউম্যানিটিস বিভাগের আর কি। কেউ তুমি পাবে ওখানে আর কি। এবার একটা দুর্দান্ত পরিবেশ তুমি পেতে যাচ্ছ আর কি। এবং আমার তো, আমি এখনই বোঝা যাচ্ছে অন ক্যামেরা, অনেক যখন 11-12 পড়বে ওখানে, এইবারই ওদের মেধা তালিকায় 5জন আছে, সবাই যমজ ভাই মিলিয়ে, এবং 1 থেকে 20 হিসাব করলে অনেক আছে। অনেককে আমরা সেই জায়গায় দেখতে পাবো 2 বছর পরে আর কি, সে আশা রাখছে আর কি। কারণ এবার অনেকের আমি মাধ্যমিক একটু জেনে নিই আর কি। মাধ্যমিক তুমি মাধ্যমিক কত পেয়েছিলে আর কি? মাধ্যমিকে আমি পেয়েছিলাম 645। একটু ওর মনে হয় কম, 650 প্লাস আশা করেছিল নাকি? হ্যাঁ, 655-56 আশা করেছিল আর কি। তো একটু কম। মাধ্যমিকে তুমি সাবজেক্ট ওয়াইজ নম্বর কোন সাবজেক্টে কত পেয়েছিল মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। বাংলায় 90, ইংরেজিতে 90, অঙ্কে 90, ফিজিক্যাল সায়েন্সে 92, লাইফ সায়েন্সে 96, আর ভূগোলে 100। ভূগোলে 100। খুব সুন্দর। তো তুমি আর ইতিহাসে 87। ইতিহাসের নাম্বারটা অনেকটা বলি, এই ইতিহাসের নম্বরটা কিন্তু ওভারঅল জগন্নাথ হাই স্কুলের নম্বরটা কিন্তু কম। হ্যাঁ, সবারই কম। অনেকের একা না, অনেকের নম্বরই কিন্তু খারাপ হয়েছে। প্রশ্ন বলি করিমপুর জগন্নাথ হাই স্কুলের ও ছাত্র আর কি।
এবার তুমি তোমার সাফল্যের কথা অনেকে জানেই না, লাইভ করে অনেকে লোক দেখছে, জগন্নাথে দেখছে, মানে স্যার দেখছিল আর কি, তো ওরাও খুশি হবে আর কি। তো এবার যেটা হচ্ছে যে তোমার জমাতে রেজাল্ট কিন্তু বেশ ভালো হয়েছে এবার, 21 জন মতন প্রায়, হ্যাঁ 600-র উপরে পেয়েছে, গার্লস তাই বেশ ভালো রেজাল্ট বলা যায় মাধ্যমিকে। তো এবার তোমার এই মাধ্যমিকের প্রস্তুতি অনেকটাই কি এই প্রস্তুতিতে হেল্প করলো, মানে এই মিশনের এই পরীক্ষা কিছুটা হেল্প করেছে নাকি? হ্যাঁ, কারণ তোমার ওখানে পড়া ছিল অনেকটা, তুমি আরো 2 মাস 2.5 মাস পুরো হ্যাঁ ওইটাই কারণ বই তো পাল্টায়নি, বই তো একই ছিল। তো টেস্টের পরে যে এক্সট্রা লেবার টার্ম দিয়েছিলাম, তো সেটা মিশনে অ্যাডমিশন টেস্টে আমার কাজে লেগেছে। আবার তুমি এখানে 2 মাস তার উপরে হ্যাঁ মাধ্যমিকের পরে প্রায় আড়াই মাস আমি প্রায় সময় পেয়েছি। তো এই টাইমটা ভালো করে ইউটিলাইজ করেছি আমি। একদম পুরো হ্যাঁ প্রায়, মানে এমন না যে পড়ার চাপ তো সেরকম ছিল না, তো বাড়িতেই দিনে 2বার যে কোনো একটা সাবজেক্ট হয়, প্রথমবার দিনে প্রথমে ইতিহাস, তারপরে রাতেরবেলায় ভূগোল, এরকম করে প্রায় প্রতিদিন আমি চর্চায় রাখতাম। আর ইংলিশটা টিউশনে পড়তে যেতাম, তো সেখান থেকেই অনেকটা প্র্যাকটিসে চলে এসেছিল। তো যেটা বলার কথা, তুমি মাধ্যমিকে যখন নম্বরটা একটু কম হলো বন্ধুদের থেকে আর কি, তখন একটু মনে সেটা কি জেদ কাজ করছিল যে আমাকে এখানে এটাই পেতে হবে, ব্যাপার কাজ করছিল কোনো, না মানে এমনি তুমি নর্মালি খাটছিলে নিজের মতো? না, জেদ তো কাজ করছিল, কারণ আশা করেছিলাম যে আরো বেশি পাবো, 655-56 পেলে ভালো লাগবে। তো সেইখানে নরেন্দ্রপুরে পাওয়াটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, যে আমাকে পেতেই হবে এটা নিলে না অনেকে সফল হয়, আমি দেখেছি। মানে বলে না যে একটা চ্যালেঞ্জ যখন নেয় মানুষ, না যে কাজ করে, তখন দেখবে পড়াটা, তুমি ধরো এখন ফাঁকা সময় ছিল, তুমি নাই পড়তে পারতে, কিন্তু তুমি যে কমিটেডলি পড়লে আর কি, হ্যাঁ ওইটাই, এটা তোমাকে হেল্প করলো যে না ওইটা আমাকে পেতে হবে, ওই ঢুকতে হবে আর কি, এটা অনেকটা হেল্প করেছে আর কি, আর আমরা খুব খুশি। তো এবার তুমি, সবাই কিন্তু সায়েন্স নিচ্ছে আর কি, তুমি কেন সায়েন্স নিলে না আর কি মাধ্যমিকের পর, কেন এটা চুজ করলে আর কি? এটা বড় প্রশ্ন কিন্তু। হ্যাঁ সে তো বড়। তোমার দেখবে 21 জনের মধ্যে দেখবে ম্যাক্সিমাম সব সায়েন্স নিচ্ছে। হ্যাঁ প্রায় 1-2 তুমি পাবে হয়তো, না নেই বলতে চলে না। তো তোমার কেন তুমি এরকম আসলে আর্টস স্ট্রিমে আর কি? সায়েন্সে যাওয়া না বলতে যে এমন না যে সায়েন্সে আমি খারাপ বা সায়েন্সে কম পাবো বলে, সেরকম না। ব্যাপারটা হচ্ছে বা নিট, জেই বা জেই মেন অ্যাডভান্স বা আইআইটি জ্যাম, এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে সায়েন্সের উপরে বেস করে, তো এগুলো কিছুই আমার ছোটোবেলা থেকে দেওয়ার ইচ্ছে ছিল না। তো ছোটোবেলা থেকে যেটা আমার ইচ্ছা, সেটা হচ্ছে আমার WBCS বা ইউপিএসসির যে পরীক্ষাগুলো হয়, তো সেইগুলো আমার দেওয়ার খুব ইচ্ছা। এইগুলো তো ইচ্ছা কেন দেখলো? বাড়িতে বাবা মা তোমাকে বলেছে না তুমি পেপার টেপার দেখে বা কোনো কিছু দেখে, কাকে দেখে অনুপ্রাণিত হলে, এটা জানতে চাচ্ছি আমি আর কি। সত্যি কথা তো কোনো ব্যক্তিত্বকে দেখে আমি অনুপ্রাণিত হয়নি, কিন্তু তবে বাড়িতে নিউজ পেপার পড়ে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে ইনফরমেশান বা ওই পরীক্ষা সংক্রান্ত যে জিনিসগুলো, সেগুলো আমি দেখেছি বা পরীক্ষা সম্বন্ধে জেনেছি যে এই পরীক্ষাগুলো মানে বেশ টাফ র্যাঙ্কের বা বিষয়ের হয়, আর এই বিষয়গুলো আমার মানে স্ট্রং আছে সায়েন্সের তুলনায়। তো সেই জন্য তোমার এগুলো পড়তে ভালো লাগে, ইতিহাস, ভূগোল এগুলো? হ্যাঁ, আমার সত্যি কথা বলতে আমার ইংলিশটা পড়তে খুব বেশি ভালো লাগে। ইংলিশের নাম্বার ভালোই হয়, আশা করি, মানে মোটামুটি ভালোই হয়, তো ইংলিশটা পড়তে আমার ভালো লাগে। এগুলো তো হেল্প করবে তোমাকে অনেকটা আর কি। পেপার নিয়মিত পড়া হয়? হ্যাঁ, আনন্দবাজার পত্রিকা আমি প্রতিদিনই পড়ি, প্রায় প্রতিদিনই। এবার তোমাকে ইংলিশ পেপার একটু পড়ার অভ্যাস করতে হবে। হ্যাঁ, ইংলিশ পেপার আমি পড়েছিলাম, মানে 2 বছর আগে 2 মাস পড়েছিলাম, তো তারপরে সেরকম অসুবিধা হতো, ওই জন্য সেরকম কন্টিনিউ করিনি। কিন্তু হিন্দু পেপারটা যেটা ডেলিকার, কিন্তু পেপারটা অনেকে ভিডিও পড়িয়ে দেয় যারা আর কি, সেগুলো তোমাকে আস্তে আস্তে ওই পরীক্ষার দিকে তাকা থেকে লং টাইমে তোমাকে কিন্তু এটা অবশ্য তুমি ওখানে যে পরিবেশটা পাবে, তুমি অনেক এরকম ছেলে তুমি পাবে যারা ওই রকম স্বপ্ন দেখবে, তুমি তাদের সঙ্গে মিশে যাবে আর কি। আর আমার সব থেকে এটা উপকার আমার মনে হয়, একটা ভালো সঙ্গ পাবে তুমি, একটা গুড অ্যাসোসিয়েশন যেটাকে বলছে, এটা বন্ধু বান্ধব, যেটা একটা পরিবেশ, একটা ডিসিপ্লিন, একটা লাইফ আর কি। তো তুমি বাড়িতে যখন পড়তে আর কি, তো বাড়িতে মাধ্যমিকের সময় তোমার কোনো ডিস্ট্রাকশন ছিল? মোবাইল দেখা বা এরকম কোনো তোমার কিছু ছিল, গেম খেলা, এরকম কোনো নেশা, যেটা অনেক ছেলে থাকে, তোমার কি এরকম ছিল ডিস্ট্রাকশন? সত্যি কথা বলতে কি, টেস্টের আগে টেস্টের নাম্বার খুব একটা ভালো হয়নি, কিন্তু টেস্টের আগে সেরকম খেটেছিলাম, তবে ডিস্ট্রাকশন সেরকম ছিল না, কারণ মোবাইল ফোন বা টিভির প্রতি সেরকম নেশা আমার নেই। কারণ টিভি সত্যি কথা বলতে বাড়িতে পড়াশোনার জন্য 9 থেকে বাবা তুলে রেখেছিল উপরে, তো মাধ্যমিকের পরে 1 মাস মতো দেখতে দিয়েছিল, তো তখন আমি দেখতাম। মানে মেনলি আমি টিভি দেখতাম বলতে ক্রিকেট খেলাটা আমি দেখতে ভালোবাসি, আর রাত জেগে আমি ফুটবল খেলা দেখতে ভালোবাসি খুব। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ হোক বা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ হোক বা এগুলো। ফেভারিট ফুটবল প্লেয়ার বলো কে? ফেভারিট ফুটবল প্লেয়ার
লিওনেল মেসি। মেসি তো ম্যাক্সিমাম লোকেরই, আর নাহলে সিআর মানে রোনাল্ডো। রোনাল্ডো, মেসিকে ভালো আর লাগে। ক্রিকেটের ফেভারিট প্লেয়ার কে? ক্রিকেটের ফেভারিট প্লেয়ার বিরাট কোহলি। বিরাট কোহলি। আর সবার মতো তুমি একটা বিরাট কোহলির ফ্যান আর কি, তাই তো? না, আমি ভালো লাগে বিরাট কোহলিকেই, যতবার দেখেছি রান করতে। আইপিএল এ আরসিবি সমর্থক এর জন্য। আইপিএল এ আরসিবির সমর্থক। তো এই প্রসঙ্গে যাই, বাবা তোমাকে বেশ ভালো, তো বাবা কি করেন একটু বলো আর কি। বাবা পেশায় শিক্ষক, বাবা টিপির দহ আঙারদহ প্রাইমারি স্কুলের শিক্ষক। আর মা? মা নার্সিং স্টাফ। তো এরা তোমার একটাই ছেলে তাই তো? আমি একাই। তো এরা তোমাকে কি করে একটু মানে হেল্প করেছে, একটু তাদের কথা একটু বলো, শুনবে। মা বাবা তো প্রতিদিনই একটা ধরো একটা হয় না যে ধরো তোমার প্রচুর প্রচুর টিউশন দিল আর কি, প্রয়োজন দিয়ে বাবা মা ধরো সেরকম এরকম হয়, খোঁজ খবর নেওয়ার সময় পায়, চাকরি করে আর কি। আর একটা গার্জেন আছে যারা একদম কিন্তু ইমোশনাল সাপোর্ট করে, পাশে থাকে, পড়া ধরা, একটু খোঁজ নেওয়া, সুপারভাইজ করা, মানে তবে সুপারভাইজ অর্ডার ব্যাপারটা না, মানে ইমোশনালি তোমাকে একটু হেল্প করা, যে চলো তোমার পাশে আছি, খোঁজ খবরটা নেওয়া। আর একটা ধরো উপর উপর খোঁজ নেওয়া, ঠিক আছে চলো সব দিয়েছি তবে টিউশন ফিস আমার তো অত বেশি। তুমি কোন, তোমার বাবা কোন দলে ছিল আর কি? না, ফার্স্ট অপশনেই ছিল বাবা। তো মানে পড়া ধরা সেরকম বাবা না, পড়া ধরেনি কোনোদিনই, সেরকম মানে ছোটবেলায় ধরতো, 9-10-এ সেরকম ভাবে কোনোদিনই ধরেনি, মাও সেরকম না। তবে পড়াশোনা খবর রাখতো মানে কি পড়ছিস বা না পড়ছিস, বা পড়াশোনা কেমন চলছে, পরীক্ষার কত নাম্বার পাচ্ছিস টিউশনে, এরকম। তবে সাহায্য, মোটিভেশন ছিল, মোটিভেট করতো আমাকে বাবা মা প্রতিদিনই, প্রতিবেলায়, যে না একটা ভালো জায়গায় যেতে হবে জীবনে, ভালো জায়গায় চান্স পেতে হবে, যেমন নরেন্দ্রপুর অ্যাডমিশন টেস্টে আমি চান্স পেলাম, এরকম কিছু একটা বলতো। আর যেমন মা বাবার আমার উপরে ভরসা ছিল যে আমি ভালো রেজাল্ট করব মাধ্যমিক বা যে কোনো জায়গায়। এর উদাহরণস্বরূপ আমি বলতে পারি, জায়গা তুমি রাখতে পেরেছো, আরো ভরসা বেড়ে গেল। হ্যাঁ, তুমি রাখতে ধরাটা, তোমাকে ভেবেছিল যে চান্স পাবে, তুমি তার একদম কি বলবো এটা পেলে আর কি, তাহলে ওই কনফিডেন্সটা তোমার আমার আরো বেড়ে গেল, না ছেলে আমার একদম ঠিকঠাকই আছে। এবং তুমি দারুণ করেছো, আমি আবারও বলছি, ও যে কাজটা করেছে, আমি বলবো মাধ্যমিকে ও টপ 10-এ হয়তো নেই, হয়তো জেলার মধ্যে হয়তো প্রথম 10-এ নেই, নদীয়া জেলার মধ্যে, কিন্তু ও যে কাজটা করলো হয়তো করিমপুর থেকে খুব কম ছেলে পেয়েছে, হাতে গুনলে হয়তো 3-4জন, আমি নাম বলছি, বিপ্লব দা পেয়েছিল, বিপ্লব পাল, রিভুজ্যোতি পেয়েছিল, আরও আর যদি কারো নাম থাকে আপনারা জানাবেন আর কি। আর জেলাতেও তাই। আর এইটা শুধু ওর কেরিয়ার না, ওর জীবন কিন্তু দর্শন করে দেবে। যারা আমি মিশনে 1 বছর ছিলাম, সার কাছে রামকৃষ্ণ মিশন, তাও ডিএলএড করেছিলাম, সেখানে আমি দেখেছি প্রেয়ার করা, ডিসিপ্লিন থাকা, একটা নিয়মের মধ্যে থাকা আর কি, রাত্রে ঘুমানো বন্ধ, এবং মহারাজরা সুপারভাইজ করা, প্রতিনিয়ত খোঁজ রাখা কে কী করছে আর কি। এইটা যে বিশাল হেল্প করে আর কি, এইটা তোমার খুব উপকার হবে আমার নিজের ব্যক্তিগত মনে হচ্ছে আর কি। তো তুমি এবং খাওয়া দাওয়া, আমি তো রিসেন্ট ইন্টারভিউ নিলাম, এটা অনেকের ভয় থাকে যে খাওয়া দাওয়া কিন্তু মিশনে খুব ভালো হয় আর কি, অতএব তোমার কোনো টেনশন নেই, কিন্তু একটাই কি বাবা আমাকে ছেড়ে একটু থাকতে হবে। হ্যাঁ, ওইটাই। তুমি কি তার জন্য মানসিক প্রস্তুতি নিয়েছো ইতিমধ্যে নাকি, যদি একটাই ছেলে তুমি আর কি? মানসিকভাবে আমি প্রস্তুত, কারণ আমি সেরকমভাবে থেকেওছি, কারণ মাঝে মাঝে বাবা মা ব্যাঙ্গালোর যায়, তো সেরকম 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আমি বাড়িতে একাই থাকি। বাড়িতে দাদু ঠাকুমা এসে থাকেন, তবে আমি বাড়িতে একাই মোটামুটি একাই থাকি, আমার অভ্যাস আছে বাড়িতে একা থাকা। তুমি অনেক বন্ধু পাবে। এবার সব থেকে মেন প্রশ্ন, একদম স্পেসিফিক, তুমি নরেন্দ্রপুরের প্রিপারেশনটা তুমি এই যে 2.5 মাস তুমি খাটলে, এটা তুমি একটু স্পেসিফিকলি বলো, পরে বা যারা পরীক্ষা দেবে আর কি, সে সায়েন্সে হতে পারে। আর একটা শব্দ বড় কথা, কোচিং নেই, তুমি এটা একটু বলো, কোচিং তুমি নিয়েছি কি নাও নি? কোচিং আমি নিইনি, এবং কোনো মানে টিউশনে সেরকম করেনি না। তুমি যে 2.5 মাস পড়লে আর কি, এইটা তুমি একটু বলো, কি করে তুমি পেলে আর কি এরকম, মানে তুমি কি পড়লে, এটা একটু বলো, দর্শকদের বলো আর কি। তো আমি যারা পরবর্তীকালে যারা সায়েন্স স্ট্রিমে বা হিউম্যানিটিস স্ট্রিমে যারা পরীক্ষা দিতে চাই, আমার ভাইরা, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে মেনলি যে স্ট্রিমে পরীক্ষা দিচ্ছ সেই স্ট্রিমের টেক্সট বইগুলো, মাধ্যমিকের টেক্সট বইগুলো খুঁটিনাটি পড়ো। আর যারা সায়েন্সের স্ট্রিমে পরীক্ষা দেবে ভেবেছো ইতিমধ্যেই, তো তাদের আমি বলতে চাই যে অলরেডি এখন হয়তো 11-এর পড়াটা করলে হয়তো মাধ্যমিকের পড়াটা বিঘ্নিত হতে পারে, তবে আমি বলবো যে মাধ্যমিকের পরে যে কদিন টাইম পাবে তুমি নরেন্দ্রপুর অ্যাডমিশন টেস্টে দেওয়ার জন্য, সায়েন্সের ক্ষেত্রে যারা বলছি, তো তাদেরকে আমি বলবো 11-এর অঙ্কগুলো করতে, 11-এর অঙ্ক করতে। আর অবশ্যই 11-এর কনসেপ্টটা রাখতে হবে, কারণ 10-এর উপরে সেরকম কোশ্চেন আসে না, আমি যতদূর জানি 10-এর কনসেপ্টের উপর বেস করে হবে না। আর সায়েন্সে আর হিউম্যানিটিজে যেটা আমি পেয়েছি, ফার্স্ট হয়েছি, তো হিউম্যানিটিজ স্ট্রিমের ক্ষেত্রে আমি বলতে চাই যে সাবজেক্ট কম্বিনেশন আমার ছিল ইংলিশ, জিওগ্রাফি আর হিস্ট্রি।
তো ইংলিশের ক্ষেত্রে গ্রামারের উপরে জোর দিতে হবে, রাইটিং স্কিলটা খুব ভালো থাকতে হবে, কারণ ওখানে যে কোনো ধরনের আননোন টপিকের উপর রাইটিং লিখতে দেয়। রাইটিং তুমি এই যে নিজে লেখার অভ্যাসটা এটা ছোট থেকে তুমি করেছো? হ্যাঁ, ছোট থেকে আমি নিজেই লিখি, কারণ স্যারেরা সেরকমভাবে কোনোদিন লিখে দেয়নি, তো নিজে লেখার অভ্যাসটা আমার বহুদিনের। আর জিওগ্রাফির ক্ষেত্রে বলতে চাই যে টেক্সট বই যেটা তুমি মাধ্যমিকে পড়ছো, 2-3টে টেক্সট বই অন্তত পড়ো আমি অনুরোধ করছি, কারণ ইনফরমেশন ওখান থেকে কালেক্ট করো আর পড়াশোনা করো, তাহলে দেখবে জিওগ্রাফিটা হয়ে যাবে। আর হিস্ট্রির ক্ষেত্রে বলতে চাই, কিন্তু মাধ্যমিকে জিওগ্রাফিতে 100 পেয়েছি, হ্যাঁ ফুল মার্কস পেয়েছি একদম। আর হিস্ট্রির ক্ষেত্রে বলতে চাই যে ওখানেও তাই একই কথা, জিওগ্রাফির মতে যে 3-4টে মতো টেক্সট বই খুঁটিনাটি পড়ো। মাধ্যমিকে পড়ে যে সময়টা পাচ্ছ তুমি অ্যাডমিশন টেস্টটা দেওয়ার জন্য যে কোনো রামকৃষ্ণ মিশনে পশ্চিমবঙ্গের, তো টেক্সট বই আমার মতে অনলি টেক্সট বই আর টেক্সট বই পড়ে তুমি সফলতা অর্জন করতে পারবে। আর এই তুমি ভূগোলে 100 পেলে, হ্যাঁ, তার টিপস দাও, কি করে ভূগোলে 100 পেলে? ম্যাপ ছিল, বড় কোশ্চেন ছিল আর কি, সেগুলোতে ফুল মার্কস পাওয়ানোর যথেষ্ট বেশ মানে ব্যাপার, সেটা কি? ভূগোলে যেটা বলতে চাই যে 100 নম্বরের মধ্যে 90 নম্বরে তো রিটার্ন থাকে, আর 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং থাকে। তো 10 নম্বরে ম্যাপ পয়েন্টিং আমি বলতে চাই যে টেস্টের পর থেকে তোমরা প্রতিদিনই ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে, যে কোনো রেফারেন্স বই দেখে বা তোমার টিউশন টিচারের সঙ্গে, ক্লাস টিচারের সঙ্গে, না ক্লাস টিচার তো বলা যাবে না, টেস্টের পরে ক্লাস হয় না, তো টিউশন টিচারের সঙ্গে তুমি যোগাযোগ রেখে প্রতিদিনই স্যারের কাছ থেকে 10টা-20টা মতো ম্যাপ পয়েন্টিং নেবে, বা কোনো রেফারেন্স বই থেকে কালেক্ট করে সেগুলো নিজের মতো প্র্যাকটিস করবে প্রতিদিনই, তাহলে দেখবে ম্যাপ পয়েন্টিং আশা করি তোমার প্র্যাকটিসের মধ্যে চলে আসবে। ম্যাপ পয়েন্টিং কোনোদিনই খুব একটা কঠিন আসে না। আর একটা বলতে চাইবো যে টেক্সট বইয়ের যে বিভিন্ন ছবিগুলো থাকে, ভারতের ছবিগুলো, তো সেখান থেকে তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখতে পারো। ও কিন্তু আমার টেক্সট, তুমি তাহলে মাধ্যমিকে সায়েন্স সমস্ত টেক্সট বই তুমি ভালো করে পড়েছিলে না? হ্যাঁ, আমি কোনো রকম রেফারেন্স বই আমি পড়িনি, যেটা সত্যি কথা। টেক্সট বই পড়তাম আমি, প্রত্যেকটা সাবজেক্টেই অ্যাভারেজ 2টো করে আমি টেক্সট বই পড়তাম, বাংলা ইংলিশ বাদে আর অঙ্ক বাদে। আর জিওগ্রাফিতে আর শর্ট কোশ্চেনের পরে মোদকের বইটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। হাজরা বইটা আমি পড়তাম, তো ওখানে ইনফরমেশনের থেকে তোমরা শর্ট কোশ্চেন যে 36 নাম্বার থাকে সেটা তোমরা ভালো পারবে। না, নোট ডাউন আমি করিনি, বই থেকে দাগিয়ে আমি পড়তাম। আর তোমার মানে স্কুল সম্পর্কে বল, তুমি জগন্নাথ স্কুলের ছাত্র 5 থেকে পড়ছো আর কি, স্কুল ডেফিনেটলি খুশি হবে আর কি। যদি তোমাকে ছাড়তে হবে স্কুলকে, তবুও তুমি, তারা খুশি হবে যে তুমি চান্স পেয়েছো, স্কুলের গৌরব একটা। তো তোমার এই মাধ্যমিক পর্যন্ত যে স্কুল কাটালে 5 থেকে 10, স্কুল সম্পর্কে বলো, করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় সম্পর্কে। আমি তো করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তো ক্লাস 5 থেকে আমি পড়তাম। তো স্কুলে যেতাম, প্রথম যেতাম 5-6-এ খুব রেগুলারই যেতাম, তবে লকডাউনের পর থেকে সেরকম স্কুল যেতাম না। তবে নিঃসন্দেহে স্কুলের শিক্ষক শিক্ষিকারা মানে ভালোই পড়ান, বেশ আমার ভালোই লাগে, কারণ বেশ কিছু শিক্ষক আছেন যারা গতানুগতিক যে সিলেবাস সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার জন্য আমাদের উদ্যম যোগায়, তো সেই জায়গাটাও বেশ ভালো। আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় রজত স্যারও বেশ ভালো মানুষ, ডিসিপ্লিন মেনটেন করতে বলেন সবাইকে। আর স্কুলে বেশ ভালোই লাগতো, কারণ সব বন্ধু বান্ধবী সব চেনা জানা ছিল। আর স্কুলে একটা ভালো অভিজ্ঞতা তুমি যাচ্ছ জগন্নাথ স্কুলের। হ্যাঁ, তুমি পরে যখন ফ্ল্যাশব্যাক আসবে, তোমার জগন্নাথ স্কুলে 10 পর্যন্ত কাটালে একটা অভিজ্ঞতা থাকলো, 11-12 তোমার প্রোফাইলে নরেন্দ্রপুর যুক্ত হয়ে গেলে এটা একটা অভিজ্ঞতা থাকবে। তারপরে পরবর্তীকালে তোমার একটা ফেজ থাকলো, মানে এই 10 ফেজ, 12 ফেজ, তারপরে কলেজে আবার যখন প্রবেশটাকে ফেজ, এটা একটা স্মৃতি থেকে যাবে আর কি। সবগুলোই তোমার হয়তো ভালো স্মৃতি থাকবে আর কি। তো তোমাকে অনেক অভিনন্দন। আর আমরা করিমপুরে থাকি বা করিমপুরবাসী হিসেবে সত্যি গর্ব অনুভব করছি, আর সত্যিই ভালো লাগছে। এবং আমি যারা হয়তো এই গুরুত্বটা বুঝলেন না, আমি একদম বলবো, মাধ্যমিকের টপ 10 থেকে ও যে কাজটা করলো, এটা কিন্তু অসাধ্য সাধন করলো। কারণ ও 61 জনের মধ্যে নভেম্বরের পরীক্ষা খুব টাফ হয়। ও তো নিজে বললো যে সায়েন্সের কোশ্চেন যদি দেখবেন যে 11-এর প্র্যাকটিস না থাকলে সায়েন্সের কোশ্চেন সে কিচ্ছু করতে পারবে না। 11-এর অঙ্ক, 11-এর ফিজিক্স, কেমিস্ট্রি থাকবে এটা। এবং ও যে কোশ্চেন সলভ করেছে, আপনার কোশ্চেন খুলে দেখবেন ওয়েবসাইটে পাওয়া যায়, 5-এর কোশ্চেন দেখবেন আর কি। সেই কোশ্চেন করতে গেলে কিন্তু প্রচুর প্র্যাকটিস দরকার হয়। কোশ্চেন খুললে আপনি বুঝতে পারবেন, ইংলিশ সহ আমি জানি আর কি, যে কতটা টাফ পরীক্ষা দিয়েছে, তার থেকে বড় কতজন পরীক্ষা, তার মধ্যে কত কী করেছে, এটা
সমস্ত পশ্চিমবঙ্গ থেকে ওখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ ওখানে গিয়ে অ্যাডমিশন টেস্ট ফর্ম তোলে, পরীক্ষা দেয়, সে তার মধ্যে চান্স পাওয়া কিন্তু একটা দারুণ ব্যাপার আর কি, দারুণ ব্যাপার। আমার তো খুব ওই জন্য বেশি এক্সাইটেড লাগছে আর কি। তো অনেক তোমাকে আবারও অনেক অভিনন্দন, এবং আমি আশা করছি তোমার 11-12 খুব দারুণ একটা মুহূর্ত কাটবে। তুমি আবার যখন 12 পরীক্ষা দেবে আর কি, এখন সেমিস্টার হয়ে গেল আর কি, তুমি নরেন্দ্রপুরকে হয়তো গর্বিত করবে আর কি। এমন একটা তুমি যদি থাকো কমিটেড, এখন যেরকম তুমি খাটছো, অথবা তুমি ম্যাচিওর মনে হচ্ছে, বেশ পরিণত সাক্ষাৎকার তুমি দিলে আর কি। তো ওখানকার পরিবেশে আরও ভালো তুমি, হয় না যে একটা জায়গায় স্কোপ পেলে সেই মানুষটা আরও বেশি করে তার সেই জায়গাটা ফ্লারিশ হয় আর কি, বিকশিত হয় বেশি। তো আমার মধ্যে তোমার সেই গুণ আছে, সেই আশীর্বাদ করছি তোমাকে। তুমি দারুণ রেজাল্ট করো, জীবনে সফল হও, আর একটা নরেন্দ্রপুরের আদর্শে বা মিশনের আদর্শে দীক্ষিত হয়ে তুমি একটা ভালো মানুষ, এটাও একটা বড় পাওনা। তুমি ওখানে গেলে বুঝতে পারবে যে ওরা মানুষ হওয়ার শিক্ষা দেয়, এটা ভালো মানুষ হতে হবে আর কি, ওদের মেনে সেবা ধর্ম আর কি। এই যে কথা তোমাকে বলছি, এর তুমি ওখানে তখন থাকবে আর কি। আমরা তো মুখে মুখে বলছি যে সেবা করতে হবে, কিন্তু ওখানে তুমি প্র্যাকটিক্যালি তুমি করবে আর কি। ওদের এমন কর্মকাণ্ড থাকবে, তুমি এটা করবে আর কি, এবং করতে করে তুমি দেখবে তোমার মধ্যে এই ব্যাপারটা কখন তোমার চলে এসছে তুমি বুঝতে পারবে না। মানে আমি এটা ওই একটা ছেলে এবারই সাক্ষাৎ করলাম রাহিদের, ও বলছিল যে ওর বাবা বলছিল ছেলে আমার পরিবর্তন হয়ে গেছে আর কি, মিশনে থাকার ফলে ওর মধ্যে একটা কেমন একটা অন্যরকম ভাবে মানুষকে একটু হেল্প করবো, পাশে দাঁড়াবো, এই ব্যাপারটা এটা তোমার চলে আসবে আর কি। তো এটাই, তুই ভালো মানুষ হবে, তোমার বাবা মা খুব মানে গর্ব তোমাকে নিয়ে, আর আমাদের করিমপুরের গর্ব তুই চান্স পেলে। আবার অনেক অভিনন্দন, নমস্কার।